হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পারছো। তো এই যে 2020-22 যে ডিএলএড ব্যাচ, তো তাদের কিন্তু করা 3টে কন্টেম্পট ফাইল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো কবে উঠতে চলেছে, তো সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া একটা আশঙ্কা কিন্তু অনেকের মধ্যে যেটা দেখা দিচ্ছে সেটা হলো, যারা 2020-22 মামলাতে পিটিশনার আছে, তো তারা তো অবশ্যই একটা সেফ জায়গায় রয়েছে। এবার তার পাশাপাশি এবার অনেকের একটা আশঙ্কা যেটা দেখা দিচ্ছে সেটা হলো যে যারা নন পিটিশনার রয়েছে, তো তারা আদৌ চাকরি পাবে কিনা বা তাদেরকে নিয়ে পর্ষদ ভাবছে কিনা। তো এই বিষয়টা নিয়েই আমি মূলত আজ আলোচনা করব। তো এর পাশাপাশি আরও একটা বিষয় আমি বলে দিই, 2020-22 কিন্তু স্কুলে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। তো কেন বলছি অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। তো দেখো, আমি প্রথমেই এটা বলে দিই, 2020-22 ডিএলএড ব্যাচ যে কন্টেম্পট ফাইল যেটা করা হয়েছে, 3টে কন্টেম্পট ফাইল ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পর্ষদ কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে নির্দেশ 2020-22 ব্যাচকে নিয়োগ দেওয়ার ব্যাপারে, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি। তো যে কারণে ইতিমধ্যে 20-22 যে ক্যান্ডিডেট, তো তাদের পক্ষ থেকেই কন্টেম্পট মামলা কিন্তু আবার ফাইল করা হয়েছে। তো এই কন্টেম্পট ফাইল আগামী 29 তারিখে কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আর পর্ষদের যে এমএ রয়েছে, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, তো সেটার কিন্তু আপাতত খবর নেই, বা কবে কি উঠতে চলেছে সেটা কিন্তু আপাতত জানা যাচ্ছে না। তো কন্টেম্পট ফাইল কিন্তু আপাতত 29 তারিখে উঠতে চলেছে। আচ্ছা, এরপরে ইতিমধ্যে কিন্তু আমি নিজে উল্লেখ করেছি যে এখনও পর্যন্ত ভ্যালিড যে 20-22 যে ক্যান্ডিডেট যারা রয়েছে, তো তারা কিন্তু মোটামুটি 2513 জন মতো কিন্তু রয়েছে। তো এবার এটা একটা বিষয় হলো, তো এই কিন্তু টোটাল ক্যান্ডিডেট হলো। এবার এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় যেটা দানাবাদ, যে সেটা হলো এই যে নন পিটিশনার যারা রয়েছে, তো এই নন পিটিশনার কি তারা কি চাকরি পাবে, নাকি তাদেরকে আলাদাভাবে কি আবার কোনো মামলা করতে হবে। তো দেখো, একটা বিষয় যেটা রয়েছে, এই যে 20-22-এর পক্ষ থেকে যে কন্টেম্পট ফাইল করা হয়েছে, তো সেখানেও কিন্তু সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা নেই যে এটা শুধুমাত্র 20-22টা যারা পিটিশনার তাদের জন্যই এটা করছে, বা তাদের স্বার্থেই কিন্তু এটা করা হয়েছে। তো এই একটা বিষয় রয়েছে। তো এখানে আমার মনে হয় এখনই খুব বেশি হুটোপাটা না করে, খুব বেশি তাড়াহুড়ো না করে, আমরা যেটা এনআইওএস যে মামলা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এনআইওএসদের ক্ষেত্রে প্রথমে কিন্তু বেশ কিছুজন কৌশিক দাসের থ্রুতে তাদের ভেরিফিকেশন শুরু হয়। তারপরে পরবর্তীকালে তো সেখানে যখন শুধুমাত্র পিটিশনার যারা ছিল তাদেরকে পর্ষদ কিন্তু প্রথমে নিল। তো পরবর্তীতে আবার যেটা দেখা যায়, হাইকোর্ট থেকে কিন্তু আবার একটা রায় বের কিন্তু করিয়েছিল এনআইওএসরা, যারা নন পিটিশনার ছিল। তো তারা কিন্তু একটা রায় বের করিয়ে, একটা অর্ডার কিন্তু বের করিয়ে তারা আবার মানে পর্ষদে যায়, এবং পর্ষদ মানে নোটিফিকেশন দিয়ে তাদের জানায় যে তাদেরকেও ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো সেইভাবে কিন্তু বিষয়গুলো চলেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 20-22 যেসব ক্যান্ডিডেট হয়তো যারা নন পিটিশনার রয়েছে, তো তাদের মধ্যে হয়তো একটা আশঙ্কা দেখা দিচ্ছে তাদের বিষয় পর্ষদ ভাবছে কিনা। তো আমার মনে হয় আগে থেকে কোনো প্রকার একটা আতঙ্কিত না হয়ে আগে বিষয়টা দেখা উচিত, এবং তারপরে যদি দেখা যায় যে না, নেগেটিভ কোনো বিষয় আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 20-22 ক্যান্ডিডেট যারা আছে, তো তারা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারবে। তো প্রথমত যারা নন পিটিশনার রয়েছে, তো তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো কিছু রয়েছে। তো আশা করা যায় তাদেরকেও কিন্তু পর্ষদ ফেলবে না, বা সেই ধরনের কোনো বিষয় কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে উঠে আসেনি। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি যেটা প্রথমেই বললাম, যে 20-22 স্কুলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো দেখো, এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা পর্ষদ করেছে, তো সেখানে তারা কিন্তু 20-22কে নিয়োগ দেওয়ার জন্যই তারা কিন্তু গেছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের কাছে কিছু উপায় জানতে চেয়েছে যে কীভাবে তারা 20-22দেরকে নিয়োগ করবে। তো কিছু বিষয় তারা অবশ্যই উল্লেখ করেছে, আমি আগের ভিডিওতেও আমি কিন্তু জানিয়েছি, এর আগের একটা ভিডিওতে, যে কোন কোন বিষয়গুলো পর্ষদ সুপ্রিম কোর্টের সামনে বলেছে। যে প্রথমত তারা যেটা বলছে যে যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে, তো বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি, তো সেগুলোকে কনভার্সন করে সেগুলো বাংলা মিডিয়াম করে দেওয়ার জন্য আর কি, বা সেই প্রকার একটা অর্ডার দেওয়ার জন্য। তাহলে সেটা সহজেই কিন্তু
2020-22 যারা আছে তাদের কিন্তু অ্যাকোমোডেট করা সম্ভব হবে। আচ্ছা, তার পাশাপাশি আরেকটা বিষয়, সেটাও একটা বিষয় রয়েছে যে যদি সুপার নিউমারিক পোস্ট অর্থাৎ রাজ্য সরকার যদি পোস্ট ক্রিয়েট করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাও একটা ভালো বিষয় হতে পারে। তারপরে সবশেষে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো পর্ষদ আবার রিপ্যানেলের পথে হাঁটতে পারে, এমন একটা বিষয় কিন্তু সেটা পর্ষদ উল্লেখ করেছে, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক না কেন, এমন না, অনেকে হয়তো 20-22 যারা আশঙ্কা করছে যে তাদের অবস্থাটাও হয়তো অনেক দীর্ঘদিন ধরে ঝুলিয়ে দেবে কিনা, বা এখানে 2009-এর যেসব প্রসঙ্গগুলো অনেকে টানছে দেখছি যে 2009 তাদের মতো সমস্যা হবে কিনা। তো দেখো, ওই বিষয়গুলো হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। এটা কিন্তু পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের অবজারভেশনে রয়েছে। তো পর্ষদ একদম একটা বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টা কিন্তু নিজেদের কাছে না রেখে এটা কিন্তু সুপ্রিম কোর্টের উপরে এক প্রকার ছেড়ে দিয়েছে। তো কোর্ট একটা বিষয়কে কিন্তু আর দীর্ঘদিন ধরে এভাবে ঝুলিয়ে রাখবে না, যে আর তার উপরে সেটা একটা সুপ্রিম কোর্ট। তো আশা করা যায় অবশ্যই ভালো কিছু ব্যাপার আসবে। সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই ভালো কিছু অর্ডার দিয়ে দেবে। আর কন্টেম্প্ট রয়েছে, কন্টেম্প্ট ফাইল যেটা করেছে 20-22, তো তাদের সেই কন্টেম্প্ট ফাইলটা উঠতেছিল 29 তারিখ, তো সেই দিনে কিন্তু অনেক কিছু আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, এবং পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এই বিষয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ।